নাগরিক জানতে চায়, নাগরিক জানতে চায় 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী নাগরিকদের নানান জিজ্ঞাসা। গণতন্ত্র কি ফিরবে দেশে? আইনের শাসন কি পাবে? বাকস্বাধীনতা কি ভুলুণ্ঠিত হবে? আবার জীবনের নিরাপত্তা কি আবার ঝুঁকিতে পড়বে? এইসব নানান প্রশ্ন। আমি টিটু রহমান নাগরিক জানতে চাই শোর মাধ্যমে আপনাদের নানান প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, নির্ভয়ে, কোনো জড়তা ছাড়া, সোজা সাপটা। আজ আমি আমন্ত্রণ জানিয়েছি বহুল আলোচিত লেখক, সমালোচক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট ডক্টর আব্দুন নূর তুষার। তুষার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি আপনাদের স্টুডিওতে প্রথম আসলাম, অনেক সুন্দর স্টুডিও। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আছি, আল্লাহ যেমন রেখেছেন। তুষার ভাই, আপনি স্ট্যাটাসে লিখেছেন, চুলায় আগুন নাই, ঘরে আলো নাই, এখনো বালক স্বপ্ন দেখে আলোকিত ভবিষ্যতের। ভবিষ্যৎ কি আসলেই আমাদের আলোকিত? ভবিষ্যতে আলো আছে এটা না জানলে তো মানুষ বাঁচবে না। মানুষ আসলে হতাশ হতে ভালোবাসে না। অন্ধকার যতই হোক, সব অন্ধকারের পরে আলো আলো থাকে। এবং মানুষ কম বয়সে স্বপ্ন দেখে। আপনার বয়স যত বাড়বে আপনার স্বপ্ন দেখা কমবে, এই কারণে যে আপনার সামনে সময় নাই। সামনে যাদের সময় আছে তারা তো ভালো স্বপ্ন দেখে। আমরা যখন ছোট্ট ছিলাম আমরা এরকম স্বপ্ন দেখতাম, বাংলাদেশ পাল্টে যাবে, বদলে যাবে। হয়তো অনেক বদলেছে। আমাদের ছোটবেলাতে আমরা এই ধরনের স্টুডিও কল্পনাই করতে পারতাম না। আমাদের কাছে একমাত্র টেলিভিশন ছিল বাংলাদেশ টেলিভিশন। সেই জায়গাতে আজকে ঘরে ঘরে স্টুডিও, অনুষ্ঠান হচ্ছে, টক শো হচ্ছে, বিনোদন, নানান রকমের পসরা সাজিয়ে লোকজন সামনে এসেছে। পরিবর্তন তো আসবেই। সেই পরিবর্তন কতটুকু আমাদের জীবনকে সহজ করবে, আমাদের কতটুকু অভাব দূর হবে। এই যে ঘরে চাল নাই, অথবা চুলায় আগুন নাই, অথবা আলো নাই, এই যে অবস্থা, এই অবস্থা নিশ্চয়ই বদলে যাবে, এটা আমরা আশা করতে পারি। তবে যে গতিতে বদলাবে আমরা আশা করেছিলাম সেই গতিতে বদলায় নাই। আমাদের রাজনীতিবিদরা, আমাদের শাসকেরা আমাদেরকে যে কথা দিয়েছিলেন সেটা রাখেন নাই। তাহলে আমরা আশা করতে পারি তো? হ্যাঁ, আশা করতেই হবে। আশা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। তবে সেই আশা কতদিনে পূরণ হবে সেটাই ছিল আমার প্রশ্ন। এবং এটা কি চ্যালেঞ্জিং? এটা অনেক চ্যালেঞ্জিং, এই কারণে যে পৃথিবীতে সকল সম্পদ কিন্তু সব ফুরিয়ে আসছে এবং এটা ফুরাবেই। যত দিন যাবে সম্পদ কমে আসবে। ফলে যদি সত্যি আমাদের দেশকে সম্পদশালী দেশে পরিণত করতে হয়, আমাদের অভাব দূর করতে হয়, তাহলে আমাদেরকে দ্রুততার সাথে এটা করতে হবে। যখন সম্পদ নাই তখন আপনি সম্পদ কোথায় পাবেন? এই যেমন এখন গ্যাস নাই, আমরা আমাদের গ্যাস পুড়িয়ে ফেলেছি, আমরা ব্যবহার করে ফেলেছি, কিন্তু কতটুকু অর্থকরীভাবে ব্যবহার করতে পারলাম, কতটুকু আমরা আমাদের দেশের উন্নয়নে এই গ্যাস কাজে লাগাতে পেরেছি, সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে আজকে যে 4 ভাগের 3 ভাগ গ্যাস শেষ হয়ে গেছে, এটা তো আর আমরা বানাতে পারবো না। ঠিক একইভাবে সকল সম্পদই পৃথিবীর ফুরিয়ে যাচ্ছে। এই ফুরিয়ে যাওয়ার পৃথিবীতে নিজেদেরকে সবল, সক্ষম, অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশ হিসেবে তৈরি করার যে স্বপ্ন, সেই স্বপ্নের পথটা ধীরে ধীরে আরো কঠিন হবে। না, আপনি এর সাথে আমি একটা সম্পূর্ণ কোশ্চিন করতে চাই। চারিদিকে যেহেতু আপনি বললেন গ্যাস নাই, চারিদিকে লোন, বিদ্যুৎ সমস্যা, গ্যাসের সমস্যা ইত্যাদি, বাংলাদেশ কিসের সাথে আপনি তুলনা করবেন? ডুবন্ত টাইটানিকের সাথে? না, ব্যাপারটা এরকম যে যদি আপনি একটা জাহাজ হিসেবে একটা দেশকে কল্পনা করেন, তাহলে সেই দেশ যদি উন্নতির দিকে না থাকে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একটা সংকটে আছেন। এখন সেটাকে আপনি টাইটানিকও মনে করতে পারেন, সেটাকে আপনি অন্য কিছু মনে করতে পারেন। এবং এই টাইটানিকের চালক কি আপনি তারেক রহমানকে না বলবেন? না না না, আমি সেটা মনে করি নাই। আমি মনে করেছি কোনো প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠানগুলি আসলে অত্যন্ত ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে, এটা আমি দেশকে মনে করে এই স্ট্যাটাস দেখি না। আমার স্ট্যাটাস নিয়ে জবাব দিতে হবে আজকে, জানলে আমি স্ট্যাটাসের ব্যাখ্যা আমি ফেসবুকেই লিখতাম। এটা মূলত আমি চিন্তা করছি কিছু কিছু প্রতিষ্ঠান, যেমন ধরেন অনেক টিভি চ্যানেল ধ্বংস হয়ে যাচ্ছে। এখন সেই টিভি চ্যানেলে আপনি মনে করেন নতুন সিইও দিলেন, নতুন মালিক দিলেন, আসলে ওইটাকে বাঁচাতে গেলে যা করা দরকার সেটা করতে হবে। শুধু ব্যক্তি, শুধু ক্যাপ্টেন এরকম ডুবন্ত প্রতিষ্ঠানকে বাঁচাতে পারে না। আমি কিছু গণমাধ্যম প্রতিষ্ঠানের কথা চিন্তা করে এটা লিখেছিলাম। না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকারি দলের নেতারা বলছেন
যে এই পুরো যে সংকটটা এখন আমরা ফেস করছি এর পিছনে দায়ী হচ্ছে পূর্বের সরকার। এখন পূর্বের সরকার বলতে যে আবার আজকেও একজন ব্যাখ্যা করেছেন, ডক্টর জাহিদ সাহেব ব্যাখ্যা করেছেন, পূর্বের সরকার বলতে মানে এই ইন্টারিম গভর্নমেন্ট না, উনি বলছেন যে আওয়ামী লীগ সরকার। সো এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? এটাকে আমি ব্যাখ্যা করতে চাইবো না, যার বক্তব্য তিনি ব্যাখ্যা করবেন। আমি যে আগের প্রশ্নটা ছিলাম সেটা হচ্ছে যে একটা স্ট্যাটাস লিখলে না, সেই স্ট্যাটাসের অনেক অন্তর্নিহিত অর্থ থাকে। ফলে আপনি যা বুঝতে পারছেন, আপনি হয়তো একটা বুঝছেন, সেটা আপনার দৃষ্টিভঙ্গি। আমি যা লিখেছি সেটা আমার দৃষ্টিভঙ্গি। যার যার দৃষ্টিভঙ্গি থেকে সেটাকে দেখে। তো এই জন্য কিছু কিছু বিষয় থাকে যেটা অব্যাখ্যাত থাকে, এবং স্ট্যাটাস হচ্ছে মনের অবস্থা। ফলে ফেসবুকে বা অন্য কোথাও যখন আমরা স্ট্যাটাস লিখি, ওটা ওই মুহূর্তের মনের অবস্থা। অধিকাংশ মানুষ মনে করে এগুলো একটা স্টেটমেন্ট থাকে স্ট্যাটাসে, কিন্তু সেটা অনেক বড় হবে। ছোট ছোট স্ট্যাটাসগুলি মূলত মনের অবস্থা, একটা ভাবনা, সেই ভাবনাটা তাৎক্ষণিকভাবে আপনি লিখেছেন, এই আর কি। এইটাকে এত গুরুত্ব সহকারে না দেখাই ভালো। আর জাহিদ সাহেব যেটা বলেছেন, এটা আমি তাকে বা সরকারের কোনো অংশকে আমি জাস্ট কোনো ধরনের প্রতিযুক্তি দেওয়ার জন্য না, কিন্তু একটা বিষয় যৌক্তিকভাবে চিন্তা করতে হবে। আপনি ধরেন কোনো একটা পরিবারে প্রধান কর্তা ব্যক্তি চলে গেছেন, নাই, তিনি এত ধরনের কাজকর্ম করেছেন যে তিনি বাড়িতে থাকতে পারছেন না, চলে গিয়েছেন। মনে করেন বাড়ির মা পালিয়ে গেছে বা বাবা পালিয়ে গেছে। আর পালিয়ে যাওয়ার পরে বা চলে যাওয়ার পরে সন্তান আছে, এবং সেই সন্তানকে কেউ 1, 2, 3 বছর লালন পালন করছে। এখন আপনি যদি বলেন যে লালন পালনের সময় যদি সন্তানের হাম হয়, হাম হয়ে মরে যায়, কিংবা ধরেন লালন পালনের সময় দেখা যায় সেই বাড়িতে আগে বিদ্যুৎ ছিল, এখন একদম নাই, অথবা লালন পালনের সময় যদি আপনি দেখেন যে ওই বাড়িতে অনেক চুরি হয়েছে বা চোর ঢুকে পড়েছিল, অথবা ওই বাড়ির যে কাজের ছেলে সে এই সুযোগে কিছু নিয়ে সে পগার পার হয়েছে, অথবা যদি দেখেন যে পালক যিনি তিনি এলাকার থেকে এই বাচ্চা পড়ানোর জন্য হাউস টিউটর না নিয়ে বিদেশ থেকে হাউস টিউটর এনেছেন, এবং ওনারা অদ্ভুত জিনিসপত্র শেখানোর চেষ্টা করেছেন, পরে পরীক্ষা ফেল করেছে বাচ্চা, দোষ হবে কি ওই পালিয়ে গেছে সেই বাবার? উনি পালিয়ে যাওয়ার পরেই ওনার দোষ, ওই পর্যন্ত যা হয়েছে শেষ। কিন্তু এরপরে যে ওই বাড়িতে কিছু চোর ঢুকে পড়লো, ওই বাড়ির কিছু কিছু জিনিস লোকে নিয়ে ফেললো, ওই বাড়িতে হাউস টিউটর বিদেশ থেকে আনা হলো, কিন্তু সে যা পড়ালো ছেলে ফেল করলো, সেটার দোষ কি? সেটা দোষ কার? এখন আমি মিলিয়ে দিই, অন্তর্বর্তী সরকার সংস্কার করার জন্য বিদেশ থেকে লোকজন আনলো। এত ভালো যদি সংস্কার করেই থাকে, তাহলে জাতীয়তাবাদী দল তো সব মেনে নেওয়ার কথা ছিল, সব কি মেনেছে? তাহলে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারের কথা বলেছে যেগুলি মানার মতো না। তাহলে অন্তর্বর্তী সরকারের কোনো দোষ নাই, দায় নাই। হাম হয়ে এতগুলো লোক মারা গেল, এইচপিএনএসপি বাতিল করা হলো, বাতিল করার কারণে শুধু হাম নয়, বহু স্বাস্থ্যকর্ম কাণ্ড ব্যাহত হলো, যেখানে এইডসের ওষুধ, যক্ষার ওষুধ থেকে শুরু করে বহু নিত্য প্রয়োজনীয় ঔষধের যে বিনামূল্যে সরবরাহ ছিল, দরিদ্র ব্যক্তিদেরকে দেওয়া হতো, প্রান্তিক জনগোষ্ঠীকে দেওয়া হতো, সেটা বন্ধ হয়ে গেল। টিকা যারা দেয় তারা বেতন পেল না, সেই কারণে টিকা থাকার পরও কিছু টিকা দেওয়া গেল না। এটার দোষ কার? এটা অন্তর্বর্তী সরকারের না। আমি তো এটা বুঝলাম না যে মাঝখানে 2 বছরকে আমাদের ভুলে যাইতে হবে, মাঝখানে 18 মাসকে আমরা মনে রাখবো না। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বললেন যে উনি স্নিকার হেড, উনি হাজার হাজার টাকা দামে স্নিকার সবসময় পায়ে দিলেন, তো সেই স্নিকার পরা কোনো ছবি তার অতীতে পাওয়া যায় না। জুলাই অভ্যুত্থানের পরে দেখা গেল যে তার পায়ে সব স্নিকারগুলি বের হলো, এতদিন আলমারিতে রেখে দিয়েছিলেন। তাহলে মানুষ প্রশ্ন করবে না এগুলা? এসব প্রশ্ন করলে কি এটার প্রশ্নের উত্তর তো দিতে হবে যে এটা কোত্থেকে? সেটা ঠিক আছে, বাট এই পুরো যে এই যে শিশুরা মারা গেল হামে, এর পুরো দায় কি আপনি এই অন্তর্বর্তী সরকারকে দেবেন? আমাদের কি কোনো দায় নেই? আমাদের দায় কি বলেন? আপনি ব্যাখ্যা করতে হবে এটা। আমি তো যেটা বুঝি যে টিকাদান ব্যাহত হওয়ার কারণে হার্ড ইমিউনিটি থাকার জন্য যে 95% ইমিউনাইজেশন থাকার কথা, সেটা অনেক নিচে নেমে যাওয়ার কারণে হাম এত দ্রুত ছড়িয়ে পড়তে পেরেছে। যদি অন্তত 90%-এর বেশি শিশুর টিকা দেয়া থাকতো, তাহলে এইভাবে হাম ছড়াতো না। হাম তো প্রতি বছরই হয়, এই 24 সালেও হয়েছে, 23 সালেও হয়েছে, এবং সেটা 300-র নিচে, 400-র নিচে। এই 300-400 রোগী সারা বছরে হয়, রোগী কিন্তু মৃত্যু না, এটা বুঝতে হবে। সেই 400 রোগী কেন এই হাজার হাজার ছাড়িয়ে চলে যাচ্ছে, আর মৃত্যুই বা কেন হাজার ছাড়িয়ে যাচ্ছে? এখানে অন্তর্বর্তী সরকারের কোনো দায় নাই। তাহলে এটা বলতে হবে যে অন্তর্বর্তী সরকার ফেরেশতা, তাদের কোনো দোষ নাই। না, এখানে আরেকটি প্রশ্ন আমি আপনাকে, তারা কোনো ভুল করেন না। না, এখানে আরেকটি প্রশ্ন আমি করতে চাই। আপনার মতে অন্তর্বর্তী সরকার হিসেবে নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর ইউনূস কি তাহলে
সফল না। না, উনি সফল না, উনি ব্যর্থ। উনি নিজেই তো বলেছেন দেশ চালানোর কোনো অভিজ্ঞতা তার নাই, তিনি দেশ চালানো তার কাজও না। উনি বারবার সাক্ষাৎকারে বহুবার বলেছেন যে দেশ চালানো তার কাজ না। তো যেটা তার কাজ না সেটা থেকে দেওয়া হয়েছে, তিনি যেমন তেমন করেছেন। আমি তাকে দোষী করবো না, কিন্তু তাকে ব্যর্থ বলবো। তো এটা তো অবশ্যই, তিনি তো অবশ্যই ব্যর্থ হয়েছেন। কিন্তু সেই সময় যদি উনি দায়িত্বটা না নিতেন তাহলে আমাদের এটা না, এটা একটা অদ্ভুত কথা। উনি মনে করেন উনি যদি জীবিত না থাকতেন তাইলে আমাদের আন্দোলন করা দরকার ছিল না, তাই না? উনি ছিলেন দেখে আন্দোলন হয়েছিল? না। বা উনি ধরেন যদি অসুস্থ থাকতেন, বা উনি যদি দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাইতেন, বলতেন আমি এটা নিব না, তো বাংলাদেশে আর কোনো লোক নাই, উনি একমাত্র জীবিত ব্যক্তি যিনি দেশ চালাতে পারেন। তাহলে আপনি কি সব এটা একটা দায়? অদ্ভুত কথা না? না, সেটা ঠিক আছে, অনেকে বলছেন। যারা বলে এটা তাদেরকে ব্যাখ্যা করতে বলেন, এগুলো তো অযৌক্তিক কথাবার্তা। সংসারে বাপ মরে যায়, মা মরে যায়, তারপরে সন্তান থাকে, মানুষ বেঁচে থাকে, না, মানে তাই না? আপনি আমাকে এটা বলেন, সেখানে একমাত্র ব্যক্তি বাংলাদেশে উনি ছাড়া নাই, উনি কি অদ্বিতীয় নাকি? না, তা বলিনি। উনি তো দায়িত্বটা নিয়েছেন, উনি দায়িত্ব নিয়েছেন, উনি না নিলে দেশ ওনার চেয়ে ভালো কেউ চালাতে পারতেন কিনা দিয়ে দেখতেন। এখন উনি নোবেল পুরস্কার পেয়েছেন, এই যোগ্যতাতে উনি এটা পেয়েছেন। এটাই তো, এটা ওনাকে দায়িত্ব দেওয়ার আগে আপনি এটা কেন বলছেন যে নোবেল পুরস্কার পেয়েছেন? নোবেল না পায় যারা, তারা কি দেশ চালায় না দুনিয়াতে? পৃথিবীতে যত দেশে আন্দোলন হয় সব জায়গা থেকে নোবেলওয়ালা এসে বসে। নেপালে নোবেলওয়ালা দরকার ছিল, নেপাল আমাদের চেয়ে ভালো চলে নাই। শ্রীলঙ্কা আমাদের চেয়ে ভালো চলে নাই, শ্রীলঙ্কায় নোবেলওয়ালা আছে। সে কারণে আপনি বলেছেন যে ডক্টর ইউনূস 99%। পাকিস্তানে যে এত সমস্যা, পাকিস্তান কিন্তু একটা সমস্যা সংকুল দেশ, ঠিক মতো সংবিধান আজ পর্যন্ত বানাতে পারে নাই। পাকিস্তানের গণতান্ত্রিক নির্বাচনে 5 বছর সরকার টিকে না। সেই পাকিস্তানে নোবেলওয়ালা ছিল না, তারা তো নোবেলওয়ালা বসেনি, তাতে পাকিস্তান চলে না। মেক সেন্স। না, সেক্ষেত্রে আপনি বলছেন সবচেয়ে সারা দুনিয়াতে নোবেল পাওয়া প্রেসিডেন্ট কতজন আছে আপনি হিসাব করেন? নোবেল পাওয়া রাষ্ট্রপ্রধান কতজন আছে? কতজন ছিল? আমাদের পাশের দেশে অং সান সু চি ছিল না, চালাতে পেরেছে। ইস্তিমুর এক নোবেল পুরস্কারওয়ালা আছেন, ইস্তিমুর ভালো চলছে। কানাডাতে এক নোবেল পুরস্কারওয়ালা কিছুদিনের জন্য, আপনি যে দেশে থাকেন, আপনি যেখানকার নাগরিক, ওইখানে এক নোবেলওয়ালা একবার ক্ষমতা এসেছিলেন, চালাতে পারেন না, আপনি খোঁজ নেন। কথা সত্য, কিন্তু প্রশ্নটা আমার ওখানে না। আপনার কাছে কি মনে হয় না যে প্রফেসর ইউনূস শুধু একা দায়ী না, তার সাথে তার টিমের সদস্যরাও দায়ী? টিমকে নির্বাচন করেছে। উনি একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে উনি সব নির্বাচন করেছেন। উনি বলেছেন যাদেরকে উনি নির্বাচন করেছেন, সামনে যাদেরকে পেয়েছেন, যাদের চিনেন, তাদেরকে তিনি নির্বাচিত করেছেন। তো ওনার কি এটা দরকার ছিল? কোটা না মেধা, মেধা না কোটায়, যেখানে এটা হচ্ছে কথা, সেখানে বাংলাদেশে উনি আর মেধাবী লোকজন খুঁজে পান নাই। না, তো এর সাথে আরেকটা কথা আমি যুক্ত করতে চাই, যে যে কথাটা ব্যাপকভাবে এসছে, বহুভাবে বলার চেষ্টা করা হয়েছে, যে উনি ওনার পরিবারের সদস্যদেরকে এবং নিকট আত্মীয়দেরকে, নিকট ব্যক্তিদেরকে এই সুযোগগুলো উনি দিয়েছেন। যা যা করেছেন সব তো ডকুমেন্টেড। এটা আমার মুখ দিয়ে না বললেও কিন্তু সব তো লেখা আছে। এগুলো তো ইতিহাসের তো পরিষ্কার, গেজেটেড হয়েছে, সরকারি গেজেট বের হয়ে সব পদবি পেয়েছে, কারা উপদেষ্টা হয়েছে, কারা তার সময় ওই প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে কাজ করেছে, কারা বিদেশ থেকে উড়ে এসেছে, সব তো সামনে হয়েছে, পেছনে তো কিছু না। তো মানুষ দেখতে পায় না? মানুষের কি মানে আমি তো মনে করি বাংলাদেশের সাধারণ জনগণের বুদ্ধি আমার চাইতে অনেক বেশি। আমি বরং একটা বোকা লোক, আমি সেইখানে কথা বলি। অনেক ধন্যবাদ আপনাকে। মধ্যবিত্তের আয় বাড়ছে না, কিন্তু বিদ্যুৎ, গ্যাস, বাজারের সবকিছু খরচ বাড়ছে। এই চাপ কতদিন আমাদের দেশের সাধারণ মানুষ বইবে? এইটা আসলে নির্ভর করবে সরকার কত দ্রুত অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে পারেন। বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিহীন হয়ে পড়েছিল, এবং এই গতিহীনতার শুরুটা হয়েছিল শেখ হাসিনার শাসনের শেষ ভাগে। কিন্তু তখনও সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছিল যাতে এটাকে উদ্ধার করা যায়, কারণ ক্ষমতায় তো তাদের থাকতে হবে, তারা তো ক্ষমতায় থাকার চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ডক্টর ইউনূস আসার পর উনি যেটা করেছেন, উনি হাতে ধরে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে অস্থিতিশীল করে দিয়েছেন। একজন মালিক অপরাধী হতে পারেন, তার কারখানা অপরাধী না, কিন্তু কারখানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। কারখানার পর কারখানা, মালিক জেলখানায়, সেজন্য ব্যাংকিং বন্ধ করে দিয়ে, তাদেরকে নানান ধরনের সমস্যা তৈরি করে দিয়ে সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। একাধিক উপদেষ্টা এসে বলেছেন কারখানা বিক্রি করে তারা ব্যাংকের ঋণ শোধ করবেন। পৃথিবীর কোথাও এটা করে না। আপনি একটা দেশে থাকেন, পুঁজিবাদী অর্থনীতিতে কারখানাকে একটা সত্তা হিসেবে চিন্তা করা হয়, এবং সেই কারখানার মালিক যেখানে খুশি যাক, কারখানাকে টিকিয়ে রাখার জন্য ব্যাংক চেষ্টা করে, স্পন্সররা চেষ্টা করে। কারখানা বিক্রি করে দেবেন, কিনবে কে? এই প্রশ্নটা তারা কেউ করেন নাই। শেয়ার মার্কেট উদ্ধার করার তো দূরের কথা, শেয়ার মার্কেটকে আরও ধ্বংস করে দিয়েছেন তারা। আমি ইউনূস সাহেবের সময় গভর্নরের কয়েকটা বক্তব্য শুধু উল্লেখ করতে চাই। উনি এসে বললেন যে অমুক অমুক ব্যাংক একদম খালি, ফুটা। আপনি যদি এটা আপনি বলেন, তাহলে
বাংলাদেশ ব্যাংকের না, গভর্নর যদি কিন্তু বলে, দায়টা কি আপনি শুধু ইউনূস আমি সাহেবকে আপনাকে দেবেন বলি, নাকি আওয়ামী লীগ সরকারের 16 বছরের শাসনকে দেবেন? না, আওয়ামী লীগ সরকারের 16 বছরের শাসনে কি হয়েছে না হয়েছে এই সব লুটপাট হয়েছে। সব জানে তো লোকে, সেই জন্যই তো তার পতন হয়েছে। পতনের পরে যে দায়িত্ব নিয়েছে তার দায়িত্ব কিছু নাই। কিন্তু আপনি 19 মাসে কি সেটা পূরণ করা আপনি সম্ভব? একটা চিকিৎসক যদি একটা শিশুর দায়িত্ব না, নেয়, 19 মাসে কি সেটা আমি পূরণ করা সম্ভব? আমি শেষ করি। যে করতে পারে সে 19 মাস পরিমাণ পারে। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? 50 বছর থাকলে 50 বছরের পরিমাণ পারে। এই 19 মাসে তো পিছনের দিকে যাওয়ার কথা ছিল না, সামনের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো সামনের দিকে যাই নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, উন্নতি হয় নাই। অর্থনীতির অবনতি হয়েছে, উন্নতি হয় নাই। ডলারের দাম বেড়েই চলেছিল, ডলারের দাম কমে নাই। রিজার্ভের একটা কথা বলা হয়, রিজার্ভ নাকি বেড়েছিল, এটা সম্পূর্ণ শুভঙ্করের ফাঁকি। রিজার্ভ বেড়েছে মাত্র 4 থেকে 5 বিলিয়ন ডলার। তারা বলার চেষ্টা করে না অনেক বেশি বেড়েছে, এটা সম্পূর্ণ ফাঁকি। আপনি গিয়ে বাংলাদেশ ব্যাংকের যে প্রতি মাসের যে রিজার্ভের বিবরণী আছে আপনি দেখবেন 2024 সালের জুলাইয়ে কত ছিল, 2025 সালের জুলাই কত ছিল, 2026 সালে এখন কত। এটা প্রতি মাসে মাসে বিবরণী আছে। উনি একটা মিথ্যাবাদী এবং প্রোপাগান্ডা করতে ওস্তাদ এরকম একটা প্রেস উইং তৈরি করেছিলেন। সেই প্রেস উইং ইচ্ছা মতো মিথ্যা কথা বলতো। তো এগুলো ওনার কি দরকার ছিল নাকি করা? উনি মুক্ত স্বাধীনতা, বাক স্বাধীনতা এইসব বলে বিভিন্ন লোককে জেলখানায় পাঠিয়েছে। ওনার সময় এত এত ভুয়া মামলা কেন হয়েছে? শেখ হাসিনার দোষ যদি ভুয়া মামলা দিয়ে বিরোধীদেরকে দমন করা হয়ে থাকে, ওনার সময় ভুয়া মামলা কেন হয়েছে? এগুলোর উত্তর উনি দিবে না। ওনার আইন উপদেষ্টা নিজে স্বীকার করেছে যে হাজার হাজার ভুয়া মামলা তারা নাকি ঠেকাতে পারছেন না। ভুয়া মামলা ঠেকাতে পারবেন না কেন? এত অভিজ্ঞ পুলিশ বাহিনী, এত অভিজ্ঞ আদালত, তারা জানেন না কোন মামলাগুলি ভুয়া হতে পারে? তাদের আমরা বুঝি ভুয়া, তারা বুঝেন না। ভুয়া মামলা হয়েছে কারণ ভুয়া মামলা করানোর চেষ্টা করা হয়েছে, এইভাবে মানুষের মুখ বন্ধ করানোর চেষ্টা করা হয়েছে। মব তৈরি করে মানুষকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করানোর চেষ্টা করা হয়েছে, জেলখানায় ভরে দিয়ে মানুষের মুখ বন্ধ করানোর চেষ্টা করা হচ্ছে। অথচ জুলাই আন্দোলনে কি বলা হয়েছিল? যে জুলাই হচ্ছে মুক্ত বাক স্বাধীনতার জায়গা। কথা কো র্যাপ গান শোনানো হয়েছে, শোনো মহাজন বলে গান গাওয়া হয়েছে। অথচ সেই মহাজনের আচরণই তো হলো। তাহলে আপনি তাকে শুধু নোবেল পাওয়ার জন্য উনি সবকিছু ফ্রি, মানে নোবেল পেলে তার মানে বেহেশত, মানে কি বলবো, পাক্কা পার্মানেন্ট? তাহলে আমার প্রশ্ন যে এই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় রাজনৈতিক লাভটা কাদের হলো তাহলে? সবচেয়ে বড় রাজনৈতিক লাভ হয়েছে এনসিপির। এই দলই তৈরি হতো না জুলাই না হলে। এই তরুণ ছেলেপেলেরা এখন চাকরি খুঁজতো, বিসিএস এর পরীক্ষা দিত এবং ফেল করতো। কারণ এরা, বিশেষ করে নেতৃবৃন্দের যে অবস্থা আমি দেখি, এরা কেউ বিসিএস পার হওয়ার মতো না, বিসিএস পার হতো না। যদি পার হওয়ার মতো হয়, আমি আই ক্যান চ্যালেঞ্জ দেম যে বিসিএস দিক, ক্ষমতা দিয়ে বিসিএস পাস করতে হবে। এরা কেউ বিসিএস পার করার মতো মেধাবী তাহলে আর কারো লাভ হয়নি? শুধু আছে। বিসিএস পাস করার মতো মেধাবী যারা ছিল, এরকম অনেকে তাদের দল ছেড়ে চলে গিয়েছে অথবা দলে তাদের জায়গা হয়নি। আপনি মনে করেন নাসিরউদ্দিন পাটোয়ারি বিসিএস দিলে পাস করবে? আপনি মনে করেন বাকি যারা আছে তারা পাস করবে? পারলে তো দিতই বিসিএস। তারা দায়ী করেছিল যে বিসিএস এ চাকরি হয় না কোটার কারণে। তো এখন তো মেধার রাজত্ব, দাও না দেখি বিসিএস। তাহলে বলছেন যে তাদের যোগ্যতা নেই? না, আমি যোগ্যতা নাই বলি নাই। আমি বলেছি যে বিসিএস চাকরির জন্য পুরো আন্দোলন করেছিল, সেই বিসিএস তারা দেয় নাই, কেউ দেয়নি। না। কেন দিল না? এই চাকরির জন্যই না এত বড় আন্দোলন, চাকরিতে তাহলে আপনি কিভাবে কেন দিল না? কারণ তারা এই ক্ষমতার ভাগ পেয়েছে। ক্ষমতার ভাগ পাওয়ার পরে তাদের আর চাকরি বাকরি দরকার নেই। মানে সে কারণে আপনি বলছেন যে এরাই সবচেয়ে বেশি লাভবান হয়েছে, আর কেউ হয়নি? আর জামাত ইসলাম হয়েছে, কারণ জামাত ইসলাম, আমরা যে কথা বলতে পারছি, আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। আমরা 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 এই যে আমার কথা বলি, আমি দেশে আসতে পেরেছি, তো আমারও তো লাভ। আপনি কি দেশে আসতে পারতেন না? পারতেন না। এখন অনেক লোক দেশে আসতে পারছে না, একই তো অবস্থা। সেটা না, আপনি আমার বিরুদ্ধে মামলা ছিল। না, আমি আসি, আপনার বিরুদ্ধে মামলা আছে, এখন সাকিব আল হাসানের বিরুদ্ধে আছে, ঘটনা তো একই। আপনি কি অপরাধ করেছিলেন? তাহলে আমাদের এই না, আপনার বিরুদ্ধে মামলাটা কি ছিল? মামলাটা ছিল আমি শেখ হাসিনার বিরুদ্ধে কন্টেন্ট করেছি। আমার কি বলে, মানে আপনি ডিজিটাল অপরাধ করেছেন। আর সাকিব আল হাসান এখানে উপস্থিত ছিল না, কিন্তু সে যে অপরাধে তাকে মামলা করা হয়েছে, অনুপস্থিতিতেই সে এই কাজটা করতে পেরেছে। এটা তো প্রায় অদৃশ্য মানবের মতো ব্যাপার। তো ঘটনা তো একই। আপনার নামেও মামলাটা ভুয়া হইতে পারে, সাকিবের মামলাটাও ভুয়া। তো একই তো ঘটনা, এক দল এসেছে, এক দল চলে। আমাদের এই পরিবর্তন না, আপনাকে পরিবর্তন করলে সিস্টেম পরিবর্তন করতে হবে। যে সিস্টেম আপনার নামেও ভুয়া মামলা করা যাবে না, সাকিবের নামেও যাবে না, মামলা করলে আসল মামলা হইতে হবে। এটা হচ্ছে সিস্টেমের পরিবর্তন। সেই সিস্টেমের পরিবর্তন কি আদৌ হবে? সেই সিস্টেমের পরিবর্তনের কথাই জুলাই আন্দোলনে বলেছিল। রাষ্ট্রকে মেরামত করার কথা বলেছিল। মেরামত তো দূরের কথা, রাষ্ট্রকে আরো ভঙ্গুর করে দিয়েছে, কারণ সংবিধান মানে নাই, আইন মানে নাই, মুখের কথায় দেশ চলেছে।
তো সেগুলো তো হওয়ার কথা ছিল না। আইন মানে না, সংবিধান মানে না, সেটা তো শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক সরকার। আপনার তো আইন সংবিধান মানার কথা, কিন্তু উনি তো মানে নাই। ওনার বিরুদ্ধে অভিযোগ কে করেছে? অভিযোগ করেছে সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব। বলেছে সাংবিধানিকভাবে বিভিন্ন বিদেশ সফরের পরে প্রধান উপদেষ্টার, যেহেতু উনি প্রধানমন্ত্রী রিপ্লেসমেন্ট, প্রধান উপদেষ্টার একটা রিপোর্ট দেওয়ার কথা এবং সৌজন্য সাক্ষাৎ করার কথা রাষ্ট্রপতির সাথে, উনি একবারও করেন নাই। কিন্তু ওই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন। তো ওইটা এক ধরনের সাংবিধানিক অমান্যতা না? তো এগুলো তো তারা করেছেন। সংবিধানকে পাশ কাটিয়ে তারা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেবেন, সেই জন্য রাষ্ট্রপতিকে দিয়ে একের পর এক অধ্যাদেশ জারি করিয়েছেন। তো এগুলি তারা করেছেন না। তো উনিও তো মানেন নাই, ওনারাও মানেন নাই। তাহলে এটা কিভাবে হলো? ঠিক তো করার কথা সিস্টেমের, যে সিস্টেম আপনাকেও, আপনি একজন দেশের নাগরিক, অন্যায়ভাবে দেশে ফিরে আসতে বাধা দিতে পারবে না, সাকিব আল হাসানকেও পারবে না, আমাকেও পারবে না, কাউকেই পারবে না। সেটা কি হয়েছে? সেটা হয়নি। সেটা হয়। এবার সেটা কি আমাদের সদূর পড়া হতো? আমরা কখনই কেটে আছি? সেটা পড়া হতো কিনা আমরা জানি না। এই সবই নির্ভর করে হচ্ছে সদিচ্ছার উপরে। চাইলে কালকেই হতে পারে, চাইলে আর আগামী 100 বছরও নাও হতে পারে। আমি একটা ভাষণ দিয়েছিলাম, সেই ভাষণে আমি একটা কথা বলেছিলাম যে ক্ষমতাকে ভালোবাসলে জনগণকে ভালোবাসার অভিনয় করার প্রয়োজন নাই। শাসক যেদিনই ক্ষমতাকে ভালোবেসে ফেলবে সেদিনই সে আর জনগণকে ভালোবাসতে পারবে না। কারণ এই ক্ষমতা তাকে দিয়েছে জনগণ। আপনি যদি ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চান, তাহলে আপনি ক্ষমতাকে ভালোবেসেছেন, জনগণকে বাসেন নাই। জনগণকে ভালোবাসলে আপনি জনগণের রায়কেও ভালোবাসতেন, আপনি জনগণের কাছেই প্রার্থী হতেন, জনগণকে গিয়ে বলতেন যে তোমরা হয় আমাকে নির্বাচিত করো, অথবা তোমরা যদি আমাকে নির্বাচিত না করো আমি তোমাদের কাতারে এসে মিশে যাব। আমি আপনাকে একটা গল্প শোনাই। সেই গল্পটা হচ্ছে তাজউদ্দিন সাহেবের। তাজউদ্দিন সাহেবের মন্ত্রিত্ব কেড়ে নিলেন বঙ্গবন্ধু। তাজউদ্দিন সাহেব বাড়িতে গিয়ে বললেন যে তিনি কোর্টে যাবেন। তো ওনার স্ত্রী তাকে বললেন যে এইটা তো ঠিক হলো না, সংসদ সদস্য থেকে পদত্যাগ করে ফেলো। তখন উনি বললেন যে না, মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী, কিন্তু সংসদ সদস্য বানায় জনগণ। এই সংসদ সদস্য পদ তো আমাকে জনগণ দিয়েছে, এটা তো কোনো প্রধানমন্ত্রী দেয় না, এটা কোনো দলও দেয় নাই। না, কারো দয়া দাক্ষিণ্যে আমি হইনি। হ্যাঁ, তো এইটাই তো হচ্ছে রাজনীতিবিদের স্পিরিট। সেই স্পিরিট থেকে রাজনীতিবিদ যতদিন জনতা তার পক্ষে থাকবে ক্ষমতায় থাকবেন, পক্ষে না থাকলে থাকবেন না। এটাই তো মেনে নিলেন না শেখ হাসিনা, তাই না? নির্বাচন করলে কি অসুবিধা ছিল? তো নির্বাচন করেন নাই। তো এইখানেই তো সমস্যাটা। আপনি যদি সিস্টেম ঠিক রাখতেন, তাহলে হয় আপনি থাকবেন, নাহলে আপনার বিরোধীরা থাকবে। কিন্তু মানুষের রক্তপাত হতো, এত লোকের ক্ষতি হতো। এই যে বিভিন্ন জায়গাতে এই বিভিন্ন অজুহাতে যে আজকে যোগ্যতার নামে অযোগ্যতার একটা বিরাট জায়গা তৈরি হয়েছে, এই 17-18 বছর, তারপরে আরো 2 বছর, তারপরে এখনো সেই ধারাবাহিকতা চলছে। এই অবস্থা তৈরি হতো। এই নির্লজ্জ দলীয়করণ না করলে, সত্যি যদি মেধাবীদেরকে বিভিন্ন জায়গায় দিতেন, মেধার উপর আস্থা রাখতেন, তাহলে কি এটা হতো? আপনি একটা ড্রাইভার চাকরি দেওয়ার সময় আপনি ভালো করে দেখে নেন, একটা শোফার চাকরি দেওয়ার সময় সে ভালো গাড়ি চালাতে পারে কিনা। অথচ আপনি প্রতিষ্ঠান চালানোর জন্য তাকসিমের মতো লোককে দিয়ে দেন, যে দিনের পর দিন ওয়াসাতে বসে থাকে, ঢাকা শহরে মানুষ পানির কষ্ট করে। তা আপনি একটা গাড়ি চালানোর সময় আপনার নিজের জীবন নিরাপদে রাখতে চান বলে ভালো ড্রাইভার নিয়োগ দেন, অথচ আপনি সারা দেশের মানুষকে পানি খাওয়াবে, সারা ঢাকা শহরের মানুষকে পানি খাওয়াবে, এরকম বিভিন্ন জায়গাতে আপনি এই পানি সরবরাহের দায়িত্বে যাদেরকে দিলেন সব দলের লোক এবং তারা সব অপদার্থ। তো এটা আপনি কেন করবেন? এক্ষেত্রে আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই যে ধরেন মানে প্রশ্নটা এরকম, আরেকটা প্রসঙ্গ, সেটা হচ্ছে যে আমরা বলছি যে শেখ হাসিনা ফিরছে। জি, এটা উনি বলেছেন একটা জায়গাতে, একবারই বলেছেন। আমি মনে করি না যে সেই পরিবেশ তৈরি হয়েছে উনি ফিরে আসতে পারবেন অথবা ফিরবেন, এটা আমার ধারণা। আমি রসিকতা করে বলেছি যে আমি বাজি ধরেছি উনি ডিসেম্বরে ফিরবেন না, তো এটা আমি রসিকতাই করেছি মূলত, কিন্তু আসলে উনি, আমার মনে হয় না যে উনি ফিরবেন। তবে আমি শেষ প্রশ্ন করতে চাই যে আপনি 7 বছর আগে বর্তমান যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল সাহেবের একটা সাক্ষাৎকার আপনি প্রকাশ করেছিলেন। 7 বছর পরে উনি এখন রাষ্ট্রপতি, দুটোর মধ্যে পার্থক্য? আমার কাছে খুব একটা পার্থক্য মনে হয় না, কারণ ওই সাক্ষাৎকারে উনি খুব সততার সাথে উত্তর দিয়েছিলেন। আপনি খেয়াল করলে দেখবেন উনি কিন্তু একজন ব্যক্তি হিসেবে যা ঠিক মনে করেছেন সেটা তিনি ওই দিন বলেছেন, যদিও উনি তখনও কিন্তু দলের মহাসচিব। তো একইভাবে তিনি মহাসচিব পদ থেকে পদত্যাগ করে এখন রাষ্ট্রপতি হয়েছেন। আমার মনে হয় ওনার যে এক ধরনের সৎ নাগরিক সুলভ যে একটা মন আছে, এবং ওনার যে একটা সৎ রাজনীতিবিদের একটা ইমেজ আছে, আমার মনে হয় সেটার প্রতি তিনি অবশ্যই একই রকম যত্নবানই থাকবেন। কারণ এত বছরের অর্জিত তার যে সম্মান এবং সুনাম, সেটা তো তিনি ক্ষুণ্ণ করবেন না। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি ওইখানে দেখেন আমি প্রশ্ন করেছিলাম এই যে দলের উপরে পরিবারের এক ধরনের প্রাধান্য, দলের ভেতরে একনায়কতন্ত্র, শুধু চেয়ারম্যান বা সভানেত্রী বা এরকম লোকেরাই দলগুলিকে নিয়ন্ত্রণ করে। ওইখানে আমি প্রশ্ন করেছিলাম তাদের যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এইসব প্রস্তাবনা,
এরকম নানান কিছু নিয়ে, এমনকি বিরোধীরা তাদের যে সমালোচনা করে সেই সমালোচনাগুলো আমি তার সামনে দিয়েছিলাম যাতে তিনি খণ্ডন করতে পারেন, কেননা ওইটা ইলেকশনের আগে ছিল। আগে ছিল, তো right. তখন যে প্রচারণাগুলি আছে সেটা তো একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে হবে, মানুষের জানতে হবে যে এর প্রতি উত্তর কি। তখন তো তারা খুব একটা মিডিয়া কভারেজ তাদেরকে কেউ দিত না। তো সেরকম একটা অবস্থায় আমি সাক্ষাৎকারটা নিয়েছিলাম, একমাত্র আমাদের সেই টেলিভিশনে। Exactly. অন্য কেউ সেটা সাহসও করে নাই, নিতেও যায় নাই। তো ওরকম একটা অবস্থায় উনি যে উত্তরগুলি দিয়েছিলেন আপনি দেখবেন প্রায় কাছাকাছি উনি এখনো তার বক্তৃতাতে ওই একই কথাগুলাই বলেন। তো আমার কাছে মনে হয় যে তিনি যথেষ্ট কমিটেড। তাহলে আমরা কি একজন সজ্জন রাষ্ট্রপতি পেলাম? অবশ্যই ভালো রাষ্ট্রপতি পেয়েছি, কিন্তু এই রাষ্ট্রপতির ক্ষমতা নাই। হ্যাঁ, আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা সেই 90 সালেই খর্ব করে দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের পর, এবং তারপরে আর রাষ্ট্রপতিকে প্রতি সময়ে তার ক্ষমতাকে খর্বই করা হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা কখনো বাড়ানো হয় নাই, বরং কমানো হয়েছে। বিভিন্ন জায়গাতে রাষ্ট্রপতিদেরকে অপদস্থ করার সুযোগও রাখা হয়েছে, যেটা ডক্টর ইউনূস করেছেন। এই যে যান নাই, তাই দেখাই না? করেননি। হ্যাঁ, কিন্তু এইখানে কি যদি দেখা না করেন, রাষ্ট্রপতির হাতে কি সেই ক্ষমতা ছিল যে প্রধানমন্ত্রীকে তলব করবেন যে তুমি এসে দেখা করো, আমাকে রিপোর্ট দাও? এই হুকুম করার ক্ষমতাটা কি শাহাবুদ্দিনের ছিল, এই শাহাবুদ্দিন চুপ্পুর? তো এইটা তো আমাদেরকে প্রশ্নগুলা করতে হবে। রাষ্ট্রপতি এখন এক ধরনের আলংকারিক ব্যক্তি, কেবলমাত্র দেশে জরুরি অবস্থা জারি করার অবস্থা তৈরি হলে, বড় ধরনের কোনো ক্রাইসিস তৈরি হলে যেখানে সরকার ফাংশনিং না, সেক্ষেত্রে রাষ্ট্রপতি এগিয়ে আসতে পারেন। এছাড়া তো রাষ্ট্রপতির এগিয়ে আসার আর কোনো জায়গা নেই। এবং সরকারে বা সরকার পরিচালনায় বা কোনো ধরনের এক্সিকিউটিভ সিদ্ধান্তে তার কোনো আদেশ দেওয়ার, নির্দেশ দেওয়ার জায়গাও নাই। উনি পারেন হচ্ছে সরকার যদি তার কাছে দাগি কয়েদিদের মাফ করে দেওয়ার একটা লিস্ট পাঠায়, উনি সেগুলোতে সাইন করতে পারেন। এই লিস্টটা পর্যন্ত উনি না করতে পারেন না, এটা পাঠিয়ে দেয় সরকার, হ্যাঁ বলতে হয়। এই জন্য আমরা অতীতের রাষ্ট্রপতিদেরকে, খুনের আসামি, সন্ত্রাসী, এদেরকে মাফ করে দিতে দেখেছি। তো এইভাবেই তিনি আসলে মূলত আমাদের এখন যে রাষ্ট্রপতি পদ, এই সংবিধান যদি কার্যকর থাকে এবং এই আইন যদি কার্যকর থাকে, তাহলে রাষ্ট্রপতি মূলত সংসদ শাসিত প্রধানমন্ত্রী কর্তৃক পরামর্শে চলা একজন ব্যক্তি। সকল কাজ তাকে প্রধানমন্ত্রীর পরামর্শে করতে হয়। অতএব এই রাষ্ট্রপতি ক্ষমতা দিয়ে কিছু করবেন এটা আমরা আশা করি না, তবে আচরণ দিয়ে তিনি আমাদেরকে অনেক কিছু শেখাতে পারবেন। তিনি আচরণ দিয়ে আমাদেরকে নিরপেক্ষতা, সকলের প্রতি সমান আচরণ, সম্মান প্রদর্শন করা, রাষ্ট্রীয় দায়িত্বগুলি অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে পালন করা, এমনকি বক্তৃতাগুলি শোনার মতো বক্তৃতা দেওয়া, এই কাজগুলি আমার মনে হয় তিনি করতে পারবেন। সেটাও যদি করেন সেটা কম না, কারণ আমরা এর আগে রাষ্ট্রপতিদেরকে প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, হ্যাঁ, ডান কাত বাম কাত, এইসব নিয়ে গল্প করতে শুনেছি। রাষ্ট্রপতিরা এত হতাশ হয়ে গিয়েছিলেন যে কোনো কাজ নাই, এগুলো নিয়ে বক্তৃতা দিতেন। তো আমার মনে হয় যে অন্তত সেরকম বক্তৃতা আর হবে না। অনেক ধন্যবাদ তুষার ভাই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনার প্রতি কৃতজ্ঞতা। ভালো থাকবেন। ধন্যবাদ আমাকে এখানে ডেকেছেন। আমি আপনি যেটা বলেছেন সোজা সাপটা কথা বলতে পছন্দ করি, তো বলেছি। এবং আপনার টেলিভিশনের সঙ্গে, আপনার প্রতিষ্ঠানের সাথে আমার এক ধরনের অম্লমধুর সম্পর্ক তৈরি হয়েছিল। আমি একটু মনেই করিয়ে দিই আপনাকে, এই যখন এই 5ই জুলাই, মানে 5ই আগস্টের অভ্যুত্থান হলো জুলাই মাসের শেষে, আমি কল লিস্টে কার সাথে কয়েক মিনিট কথা বলেছি এইটা নিয়ে আলোচনা হয়েছিল আপনাদের চ্যানেলে। তা আমি শুধু এতটুকুই বলি যে কল লিস্ট প্রকাশ করা বাংলাদেশে আইনে দণ্ডনীয় অপরাধ, কিন্তু সেটা কিন্তু হরহামেশা হচ্ছে। এখন তো এটা কারো ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত ফোন কল, ফোন রেকর্ড ফাঁস করে দেওয়া, এগুলো কিন্তু দণ্ডনীয় অপরাধ। আজ পর্যন্ত রাষ্ট্র কোন তদন্ত করে দেখেছে কারা এটা ফাঁস করে, কারা এটা ছড়িয়ে দেয়? আমার মনে হয় যে এটার উপরে আইন হওয়া উচিত। এটার উপর আইন আছে, কিন্তু প্রয়োগ নেই, কোনো প্রয়োগ নাই। এবং এই যে জিনিসগুলি যে হয়, এইগুলি আমাদেরকে কি করেছে জানেন? এইগুলি আমাদেরকে প্রতিনিয়ত আমাদের ব্যক্তি জীবনকে সম্মানহীন করে তুলেছে। প্রতিটি মানুষের গোপনীয়তার অধিকার আছে, এটাও কিন্তু ব্যক্তিগত অধিকার। প্রতিটি মানুষের অধিকার রয়েছে, সে নিজে কথা বলবে, কিন্তু সেই কথা দিয়ে সে এমন কোনো অবস্থা তৈরি করবে না যাতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবং প্রতিপক্ষকে ঘায়েল করার আমাদের সমাজে কি এরকম ঘটনা ঘটে নাই যেখানে ভাঙচুর, গন্ডগোল, অগ্নিসংযোগ এগুলিকে উৎসাহ দেওয়া হয়েছে? একদম। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এগুলো হয়েছে। সেগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, ব্যবস্থা হয় আপনার বিরুদ্ধে। এক্স্যাক্টলি, তাই না? তাহলে আপনি বলেন এইভাবে যদি চলে তাহলে হবে না। এই যে আমি এখানে দাঁড়িয়ে আপনার চ্যানেলে বসে আমি এই কথাটা আপনাকে বলতে পারছি, আমি এই সমাজটা চিন্তা করি যে আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই, কিন্তু আপনার যদি কোনো ভুল হয়ে থাকে আমি সেটা আপনাকে বলতে পারবো। এবং এই যে আমি কয় মিনিট কথা বলেছিলাম কার সাথে, একজন বা দুজন ব্যক্তি সেখানে ছিল, তাদের কল লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে তারা কার সাথে কথা বলেছে, তারা আরো বহু লোকের সাথে কথা বলেছে। কিন্তু আমাকে যেহেতু চিনে বা আরো দু একজনকে যেহেতু চিনে, আমাদেরকে দিয়ে সংবাদ তৈরি করা হয়েছে। এই জিনিসগুলো তো দুঃখজনক, কারণ আমার সঙ্গে না চিকিৎসক হিসেবে
অনেক মানুষ, অসুস্থতা জনিত কারণেও কথা বলে। কথা বলে। এই মোস্তফা সরোয়ার ফারুকী তার বিভিন্ন অসুস্থতা জনিত কারণে, তার টিমের লোকজনের অসুস্থতা জনিত কারণে আমার সঙ্গে বহুবার কথা বলেছেন। True. এখন সেই কথা যদি আধা ঘন্টা 1 ঘন্টা হয়, সেটা কি কারো দোষ? এবার আরেকটা মজার জিনিস বলি, গ্রামীণ ফোন বাল্কে মিনিট বিক্রি করে। হ্যাঁ, তো সেই জন্য আমার যেহেতু লুকিয়ে রাখার বা রেকর্ড করার জন্য আমার কোনো ভয় ছিল না, আমি সবাইকে রিকোয়েস্ট করতাম যে আমাকে মোবাইল ফোনে ফোন করেন, এবং আমিই ফোনটা করতাম, কারণ আমার এখানে অনেক মিনিট জমা হয়েছে। তো এই জন্য আমি অনেক মিনিট বিভিন্ন জনের সাথে ফোনে কথা বলেছি, কারণ আমি তো বাল্কে মিনিট কিনেছি, 500 মিনিট, 1000 মিনিট। এটা তো শেষ হয় না। আচ্ছা, আমি আপনাকে এই অনুষ্ঠানে বলি, আমার 28,000 মিনিট এখন জমা আছে। এই 28,000 মিনিট আমি কোনোদিন শেষ করতে পারবো না। রাইট। ইন্টারনেট কিনতে গিয়ে সাথে আমি মিনিট কিনি বাধ্য হয়ে, মিনিটের সাথে ফ্লেক্সি প্ল্যান। এখন এই যে বিজ্ঞাপন হয়ে যাচ্ছে এদের, কিন্তু মুশকিলটা দেখেন, এটা খরচ হয় না, এবং খরচ না হলে এরা এটা একসময় বাতিল করে দিত। বাতিল করে দেয়। এইটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে ইন্টারনেটের যে থেকে যাওয়া গিগাবাইট এটা রাখতে হবে, থেকে যাওয়া যে মিনিট এটা রাখতে হবে। আমি না বলি, একদিন হয়তো অনেকেই বলে, হ্যাঁ। প্রয়োজন হতে পারে, আমি হয়তো সেটা একদিনে ব্যবহার করে ফেলবো 2000 মিনিট, হতে পারে না এরকম? হতে পারে। হ্যাঁ, তো এই যে কথা বলার স্বাধীনতা, এটা তো থাকতে হবে। এই যে আমার যে গ্রিভেন্সটা আমি আপনার সামনে এই টেলিভিশনে বসে বলতে পারছি, এটাই থাকতে হবে, এটাই তো থাকতে হবে। একদম থাকতে কিন্তু হবে। এটা না হয় আমরা কেমন সমাজ তৈরি করলাম, আমরা ভয় সমাজ তৈরি করলাম। এক্স্যাক্টলি। তো আমি মনে করি, আমি আপনাকে টিটো ভাই বলি, টিটো ভাই, আমি মনে করি যে আজকে যে উন্নত বিশ্বের উন্নত দেশে আপনি থাকেন, সেই সমাজটার উন্নত জায়গাগুলো যদি আজকে আপনি এখানে নিয়ে আসতে পারতেন, এক্স্যাক্টলি, তাহলে সেটাই তো হইতো আমাদের জন্য একটা উপকার। অনেক কিন্তু আমাদের দেশি ব্যক্তিরা বিদেশে যখন থাকেন অনেক ভালো থাকেন, দেশে আসার পর তারা আবার দেশি আইন প্রয়োগ করতে থাকেন। যে লোকটা পুরা বছর থুতু ফেললো না, সেই লোকটা আমাদের এয়ারপোর্টে ঢুকেই বাইরে হয়ে থুতুটা ফেলে। এক্ষেত্রে আমি আপনাকে বলি যে আমি অনেককে বলি, অনেক জায়গাতে বলি তুষার ভাই, যে আমি দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে একটা মাইন্ডসেট হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে ছোট্ট করে, আমার মনে হয় দর্শকদের জন্য এটা শিক্ষণীয় হতে পারে। অনেকে বলে মাইন্ডসেট কেন বলেন, তো আমি বলি মাইন্ডসেট আর কীভাবে সহজভাবে বুঝাই। আপনি যেমন বললেন আজকে গাড়ি চালিয়ে এসছেন, তো মাঝে মাঝে আমি গাড়ি চালাই, তো আমি যে গাড়ি চালাই আমি কোনোদিন আজ পর্যন্ত হর্ন দেন না? হর্ন দেই না। এই আমিও দেই না, খুব কম। আমি হর্ন দেই না, খুব তো কম। এখন একদমই দেই না। তো এখন ওইটাই হচ্ছে মাইন্ডসেট। এখন দেখেন, এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এসেই বললো সব হর্ন বন্ধ করবো, হ্যান করবো, ত্যান করবো। পারলো না। কেন পারলো না জানেন? হর্ন ছাড়া এই শহরকে রাখার জন্য হর্ন দিতে হয় না এমন পথচারী, হর্ন দিতে হয় না এমন গরু ছাগল, হর্ন দিতে হয় না এমন ব্যাটারি রিক্সা থাকতে হবে। তাহলে সারাদিন যদি ব্যাটারি রিক্সা চলে, আপনার সামনে যদি মানুষ মোবাইলে কথা বলতে বলতে আপন মনে চলে আসে, আপনি হর্ন না দিয়ে পারবেন? আমি ব্রেক করে দাঁড়িয়ে থাকি, সেই জন্য কি হয় জানেন, আমি হর্ন দেই না, কিন্তু আমি ব্রেক করার পরে পিছের গাড়ি আমাকে হর্ন দিয়ে বলতে থাকে যে আপনি এইরকম, আপনি দাঁড়াইলেন, আপনি তাকে হর্ন দিলেন না কেন, এবং পিছের গাড়ি এসে আমাকে হর্ন দিতে বাধ্য করে। তো এই যে অবস্থাটা, এইটা কি কোনোদিন সারবে না যদি না আমরা আমাদের শহরটাকে আধুনিক করার চেষ্টা করি। যে শহর আজকে একবিংশ শতাব্দীর শহর, সেই শহরে একটা ঊনবিংশ শতাব্দীর যানবাহন চলে। তো এইভাবে কি হবে? আপনি যদি ডিজিটাল দেশ বানাতে গিয়ে কম্পিউটারের সফটওয়্যারটা আনেন লেটেস্ট, গাড়ির মধ্যে আপনি এনেছেন বৈদ্যুতিক গাড়ি, আর রাস্তার মধ্যে যদি এইভাবে ব্যাটারি রিক্সা ভিড় করে জ্যাম তৈরি করে রাখে, এই ব্যাটারি তো জ্যামেই শেষ হবে, এই ব্যাটারি তো গাড়ি চলে শেষ হবে না, দাঁড়িয়ে থেকে ব্যাটারি শেষ হবে। তো ব্যাটারি গাড়ি আমি চালাতে পারবো না কেন জানেন? শুধুমাত্র এই কারণে যে আপনি রওনা দিবেন, মাঝপথে আপনি ব্যাটারি শেষ হয়ে আপনি বসে থাকবেন, কারণ ব্যাটারি দিয়ে এই গাড়িটা যে দেশের জন্য বানানো হয়েছে ওই দেশে ব্যাটারি চার্জ করে তারা 500 কিলোমিটার নির্ঝঞ্ঝাটে চলে যেতে পারে, কারণ তার আশেপাশে সব গাড়ি একই রকম। বৈষম্যহীন রাজপথ। আমাদের এইখানে হচ্ছে বৈষম্যপূর্ণ রাজপথ, যেখানে ঠেলা গাড়ি চলে, ব্যাটারি রিক্সা চলে, গাড়ি চলে, বাস চলে, ট্রাক চলে, এবং মানুষও ট্রাকের মতো ভঙ্গি করতে করতে চলতে থাকে। তাইলে এই জিনিস যতদিন পর্যন্ত আমরা ঠিক করতে না পারবো, পৃথিবীর সর্বোন্নত গাড়ি আনলেও আমাদের এই শহরে আপনি গাড়ি চালাতে পারবেন না। তাইলে আমরা কেন দেশটাকে বদলানোর সময় এই জিনিসগুলো চিন্তা করি না? আমরা শুধু বেশি দামে টেকনোলজি কিনি। তো একটা লোকের চুল কম, এখন আমারও চুল পড়ে যাচ্ছে, আপনারও আমি দেখতে পাচ্ছি, এখন চুল কম বলে সে পৃথিবীর সবচেয়ে সেরা পরচুলাটা কিনে আনলো, তাতে করে চুল যে নাই এইটা তো আর মিথ্যা হয়ে যায় না, চুল তো নাই। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার মতো আত্মবিশ্বাসী লোক কি করে? আপনার এই চেহারা আসে, তাই না? কিন্তু আত্মবিশ্বাসী একজন ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উইক কেনার পরেও সেই উইক তার মাথায় মানায় না বলে ধরা পড়ে যায়। এই জন্য এই উইক দিয়ে
উন্নয়ন করে লাভ নাই, উন্নয়নের পরচুলা মাথায় দিয়ে লাভ নাই, লাভ নাই। যতক্ষণ পর্যন্ত আপনি মাথার ভেতরের মগজের উন্নতি না করবেন। এক্স্যাক্টলি, তাই না ভাই? একদম। তা আমি আপনাকে আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করলাম এই জন্য যে আমরাই হচ্ছে এটার একটা উদাহরণ, উদাহরণ, রাইট, তাই না? রাইট। তা আমরা যদি আত্মবিশ্বাসী হই, আমাদের যদি ভেতরে জিনিস থাকে, তাহলে আমার তো এটা প্রয়োজন নাই। প্রয়োজন নেই। এবং এই জন্য এই আগের সরকারের মানে আওয়ামী লীগ সরকারের এক মন্ত্রী ছিলেন, হুম, হুম, ওনাকে লোকে নাম দিল পরচুলা। হুম, হুম। কেন দিল জানেন? ব্যক্তির প্রতি ক্ষোভ থেকে তাকে ব্যক্তিগত আক্রমণ করায় পরচুলাটা দিয়ে। পরচুলা পরে নাকি, বহু লোক পরে, পরে ওনার এই নামটা হয়ে গেল। কেন হলো? এবং দেখেন, উনি ডেকে এনে একটা লোক সম্পর্কে সমালোচনা করা ঠিক না। উনি একটা লেখায় লিখেছেন ডক্টর ইউনূসকে উনি ম্যান্ডেলা হতে বললেন। হুম, হুম। আপনি পড়েছেন নিশ্চয়ই। পড়ছি। আচ্ছা, শেখ হাসিনাকে উনি ম্যান্ডেলা হতে বলতে পারতেন না? পারতেন। উনি তো শেখ হাসিনার সাথে ছিলেন। হুম, হুম, উনি বলতে পারতেন না যে এটা করে লাভ নাই, হুম। এই যে মানুষজন গুম খুন হয়রানি হয়ে যাচ্ছে, মানুষজনকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এগুলোর দরকার নাই। উনি 17 বছর শেখ হাসিনার সাথে থেকে উনি শেখ হাসিনাকে ম্যান্ডেলা হইতে বলতে পারলেন না। উনি বললেন কাকে? ডক্টর ইউনূসকে। ইউনূসকে। এইটাকে বলে অপদার্থ। এক্স্যাক্টলি, ট্রু। এবং আমি এই কথাটা বলছি, বেয়াদবি হবে, তারপরেও বলছি, মানুষের ডিগ্রি, মানুষের লেখাপড়া, মানুষের বিরাট বিরাট সার্টিফিকেট মানুষকে পদার্থ বানায় না। বা না, মানুষকে পদার্থ বানায় কি জানেন? কমন সেন্স। কমন সেন্স। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় বলা হয়েছে যে এডুকেশন ইজ নাথিং বাট এক্সটেনশন অ্যান্ড রিফাইনমেন্ট অফ কমন সেন্স। কমন সেন্স, ট্রু। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক আলোচনা করলাম আমরা। আপনাকে নিশ্চয়ই আবার পাবো আমরা, এই আশা রেখে আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। দর্শক, এই ছিল আজকের আমাদের অনুষ্ঠান নাগরিক জানতে চায়। নাগরিক জানতে চায়, আমরা অনেক কিছু জানতে চাই। আপনারা আপনাদের প্রতিনিধিদের কাছে, আপনাদের নেতাদের কাছে জানতে চান। আমরা আপনাদের এই জানাগুলোই আপনাদের জানাতে চাই, আপনাদের প্রশ্নগুলো আমরা করতে চাই। ভালো থাকবেন। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।